রাজধানীর বেশিরভাগ পাম্পগুলোতে মিলছে না পেট্রোল অকটেন। পাম্পগুলোতে দীর্ঘ সারি, যে কোনো সময় ফিলিং স্টেশনগুলো বন্ধ হওয়ার শঙ্কা। লাখ লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে কর্ণফুলী নদীতে ভাসছে জাহাজ। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ মালিকদের বিরুদ্ধে, তদারকির তাগিদ। হবিগঞ্জে এলপিজি সিলিন্ডারের সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ক্রেতার, বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফিরছেন অনেকে। রাজধানী ছাড়ছেন কেউ কেউ। সিগন্যালের ত্রুটিতে বেশ কিছু ট্রেনের আসা যাওয়ায় বিলম্ব। রাজস্ব ছাড় ও ফাঁকি বন্ধ হলে বিএনপির জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়ন সম্ভব, তবে চলমান কর্মসূচির সাথে সমন্বয় কিভাবে তা স্পষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এবং হরমুজ প্রণালীতে ইরানি প্রতিরক্ষা গুড়িয়ে না দেয়া পর্যন্ত অভিযান চলবে বললেন মার্কিন অর্থমন্ত্রী। ইসরায়েল জুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ঈদের দ্বিতীয় দিনেই জ্বালানি তেল নিয়ে নতুন তেলেশপাতি শুরু হয়েছে। গেল দুদিন ছুটির কথা বলা হলেও সোমবার সকাল থেকে রাজধানীর প্রায় কোনো পাম্পেই মিলছে না পেট্রোল অকটেন। তবে ডিজেল দেয়া হচ্ছে অনেক পাম্পে। সরকার ঈদের আগেই জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে, তবে তখনও স্বাভাবিক অবস্থায় পৌঁছায়নি। ঈদের দিন ও পরদিন সড়কে যানবাহন কম থাকায় সেভাবে সংকটের বিষয়টি বোঝা না গেলেও আজ সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে। অবশ্য গেল রাতেই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন প্রকাশ করে জানিয়েছে যে কোনো সময় রিফুয়েলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে। কারণ হিসেবে তারা জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কথা বলছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে ডিপোগুলো থেকে পাওয়া তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিরক্ত ক্রেতারা প্রশ্ন তুলেছেন, দেশেই যথেষ্ট পেট্রোল ও অকটেনের মজুদ থাকলে বা উৎপাদন হলে তেল দেয়া হবে না কেন? জ্বালানি তেলের সবশেষ অবস্থা জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন মহাখালী থেকে এবং খুলনা থেকে। আমাদের শুরুতে আমরা যাব মহাখালী, আমাদের সহকর্মী ফরহাদুজ্জামানের কাছে। ফরহাদ, পাম্পগুলোতে পেট্রোল অকটেন না পাওয়ার কারণ কি? মালিক পক্ষরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে গত 6 মার্চ থেকে কিন্তু বাংলাদেশে একটা পেট্রোল অকটেনের যে ঘাটতির কথা বলা হয়েছিল, তার অজুহাতে কিন্তু তেল রেশনিং চালু করেছিল। তারপরে কিন্তু ঈদের জন্য আবার সেইটা তুলে নেওয়া হয়। যদিও পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যেহেতু কয়েকদিন ঈদের ছুটি ছিল, ঢাকাতে সেরকম ভিড় ছিল না। তবে আজকে থেকে অনেকেই ঢাকায় ফিরছেন এবং তেলের প্রয়োজনীয়তার কারণে কিন্তু পেট্রোল পাম্পে আমরা দেখেছি সকাল থেকে দীর্ঘ সারি রয়েছে এবং অনেকেই ভোর থেকে সকাল থেকে পেট্রোল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এখানকার যারা দায়িত্বরত রয়েছেন পেট্রোল পাম্প মালিকগুলো, তারা বলছেন যে এখানে আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে ক্রেতাদের, সেই পরিমাণ সরবরাহ তারা পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষের মনে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যে তার ফলশ্রুতিতে কিন্তু সবাই এখানে আসছেন। এবং গতকালকে পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের একটি বিবৃতি দিয়েছে, যে এই বিবৃতির কারণে কিন্তু হঠাৎ করে আবারও জনগণের একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আসলেই কি তেলের মজুদ রয়েছে কিনা, যদি থাকে তাহলে তারা কেন তেল পাচ্ছেন না। তারা বলেছেন যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প একযোগে বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিষয়টি আরও সবার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এখানে এই ভীতি কাজ করছে। এবং আমরা এখন মহাখালীতে রয়েছে, একজনের সঙ্গে কথা বলবো। আপনাদের কি তেলের কোনো ঘাটতি রয়েছে কিনা? তেলের কোনো ঘাটতি নেই, তো ডিপো থেকে আসলে আমরা তেল দিতে পারি। ডিপো থেকে কি তেল আসছে না? এখন আসতে এক গাড়ি। আপনি কি চাহিদা মতো তেল পাচ্ছেন আপনারা? না, সারা দেশে ভোর থেকে ঘুরে ঘুরে এখন তেল পাইলাম আর কি। কত টাকা তেল? এখানে 1000 টাকা তেল নিচ্ছে, যা চাওয়া যাচ্ছে তাই দিচ্ছে আর কি। শ্রাবন্তী, আপনি দেখতে পাচ্ছিলেন, আমরা কিন্তু কথা বললাম এখানকার পেট্রোল পাম্পের যারা তেল দিচ্ছেন এবং যারা তেল নিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে চাহিদা মতো পাচ্ছেন, যদিও
যারা পেট্রোল পাম্পের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে ডিপো থেকে ঠিক মতো সরবরাহ আসছে না, যার ফলশ্রুতিতে ক্রেতাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা পেট্রোল দিতে পারছে না, অকটেন দিতে পারছে না। একই সঙ্গে পেট্রোল পাম্পের তেল দেওয়ার যে বিরক্ত, তারা কিন্তু বলছেন যে দীর্ঘক্ষণ এই যারা পেট্রোল পাম্পের তেল দিচ্ছেন তারা কিন্তু বিরক্ত হচ্ছেন, কারণ ঘন্টার পর ঘন্টা তাদেরও আসলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ক্রেতারা চাহিদা মতো তেল না দেওয়ার কারণে কিন্তু তাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, অনেক সময় সেটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে এবং বিরামহীন ডিউটি করা যে তাদের অভ্যাস নেই, সেই সবকিছু মিলে কিন্তু এমন একটা আশঙ্কার বিষয়ে কিন্তু আসলে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশন এই একটা প্রেস রিলিজ দিয়েছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে এটি কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এবং সারা দেশে যে পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তার বিষয়গুলো ছিল সেই নিরাপত্তার বিষয়গুলো তারা বলছেন যে দিচ্ছেন না এবং বিশেষ করে জেলা শহরগুলোতে জেলা প্রশাসক এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সেই দায়িত্বটা নিচ্ছে না। তারা বলছেন যে তারা বিভিন্ন কারণে এটাকে আসলে গুরুত্ব দিচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এরকম একটা প্রেস রিলিজ দিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। তো মহাখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। শ্রাবন্তী। ফারহাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন খুলনা থেকে, আমিরুল ইসলাম। আমিরুল, যে পাম্পগুলো সচল আছে সেগুলোতে তেল পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং এই বিষয়ে আর কোনো কি তথ্য রয়েছে, কখন নাগাদ পাম্পগুলো খুলবে জানাবেন? যে ঈদের আগে যে তেলের সরবরাহ ছিল সেই সরবরাহ পেট্রোল পাম্পগুলোতে তেলের শেষ হয়ে যায়। বলা যায় যে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প এখন বন্ধ রয়েছে, বিশেষ করে তেল না থাকার কারণে। এই কারণে এখন আজকে কিন্তু যে তেলের সরবরাহ সেটা কিন্তু তিনটি যে ডিপো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনায়, তিনটি ডিপো থেকে কিন্তু তেলের উত্তোলন ও বিপণন শুরু হয়েছে। যার কারণে যে সকল কিছু কিছু পাম্পে দেখেছি সকাল থেকে যে পাম্পগুলো তেল শেষ হয়ে গেছিলো জ্বালানিতে, সেই তেলগুলো সরবরাহ মিলেছে ডিপো থেকে, যার কারণে সেখান থেকে কিন্তু তেলের সরবরাহ হচ্ছে এবং যারা গ্রাহক আছে তারা কিন্তু সেখান থেকে তেল নিচ্ছেন এবং এখান থেকে অনেক পাম্প অপেক্ষায় আছেন যে যেখানটায় যে কখন তাদের যে ট্যাঙ্ক লরি, যে তেলবাহী যে ট্যাঙ্ক লরি, সেই ডিপো থেকে তেল নিয়ে আসার পরে কিন্তু পেট্রোল পাম্পগুলোর যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। এখন থাকছে যে বিশেষ করে আরেকটা সংকট থেকে যাচ্ছে, ঈদের বন্ধ ছিল সেই সঙ্গে যে আজও কিন্তু ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়েছে, যার কারণে যে তেল উত্তোলনের জন্য একটা ব্যাংকের আর্থিক লেনদেনের বিষয় থাকে, পে অর্ডার, সেই পে অর্ডারটা করতে না পারায় অনেক যে পাম্প রয়েছে তারা কিন্তু ডিপো থেকে তেল উত্তোলনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এখানে খুলনা যে তিনটি ডিপো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটি তেলের ডিপো থেকে খুলনার যে বিভাগে 10টি জেলার যেমন তেল সরবরাহ হয়ে থাকে, অনুরূপভাবে বৃহত্তর ফরিদপুরে 4টি জেলা রয়েছেন, সেই 14টি জেলার তেল সরবরাহ হয়ে থাকে এখান থেকে। তবে এখান থেকে যেহেতু তেল সরবরাহ উত্তোলন বিপণন শুরু হয়ে যার কারণে পেট্রোল পাম্পের মালিক যারা রয়েছে তারা আশা করছেন যে অতি সময় হয়তো অল্প স্বল্প সময় যে পেট্রোল পাম্পগুলি যে ট্যাঙ্ক লরি বাহী যে জ্বালানি তেল তা নিয়ে আসবে এবং যে গ্রাহক যারা তারা কিন্তু যে সরবরাহ করতে পারবেন। এবং এখানটায় যে বিষয়টা থাকছে যে বিশেষ করে এদের একটা অভিযোগ রয়েছে, পেট্রোল পাম্পের যারা দায়িত্ব রয়েছে তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে পাম্পে, সেই চাহিদার অনুযায়ী কিন্তু ডিপো থেকে সেভাবে তেল সরবরাহ হচ্ছে না, যার কারণে সংকট থেকে যাচ্ছে। তার কারণে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ডিপো থেকে তেল সরবরাহ হলে খুলনার যে পাম্পগুলো রয়েছে পেট্রোল পাম্প সেগুলোর তেল সরবরাহ স্বাভাবিক হবে। এটাই ছিল সর্বশেষ। শ্রাবন্তী। আমিরুল, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটের শঙ্কার মধ্যেই চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাখ লাখ লিটার ফার্নেস অয়েলের মজুত নিয়ে ভাসছে জাহাজ। কৃত্রিম সংকট সৃষ্টি করতে নদীকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে কিছু জাহাজ মালিকের বিরুদ্ধে। তদারকি না করলে নৌপথে জ্বালানি সংকট আরও বাড়তে পারে এমন শঙ্কা সংশ্লিষ্টদের। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল বিপণন প্রতিষ্ঠান থেকে তেল সংগ্রহের পর বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করার কথা বাংলাদেশ ট্রেডিংয়ের মালিকানাধীন ওটি বেঙ্গল স্পিরিট 1 জাহাজটির। 500 টনের বেশি ফার্নেস অয়েল নিয়ে গত কয়েকদিন ধরে জাহাজটি নোঙর করে আছে কর্ণফুলী নদীতে। ওটি বেঙ্গল স্পিরিট 1 জাহাজটির মতো অনেক তেলবাহী জাহাজ তেল মজুত করে কর্ণফুলী নদীতে ভাসছে। তবে বিষয়টি নিয়ে জাহাজের সুপারভাইজার কর্মচারীরা বলছেন ভিন্ন ভিন্ন কথা। মালগুলো আমরা বাটিয়ারি থেকে সংগ্রহ করি, জাহাজে সাপ্লাই করি আর কি তেলগুলা। আমরা এই লোড করি আবার আনলোড করি, যখন আমাদের যেটা হয় অর্ডার হয় তখন আমরা সাপ্লাই দিই। এটা আমরা রোদার ভিতরে লোড নিছি পদ্মাজিডি থেকে, এই জাহাজ থেকে লোডলি আমরা এখানে আবার জমা দিই। আমরা বাঙ্কার করি তো
প্রতি মাসে দেশে মেরিন ফুয়েলের চাহিদা 2.5 থেকে 3,000 টন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে মেরিন ফুয়েলের দাম বাড়তে শুরু করে। বর্তমানে বাংলাদেশের তুলনায় আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম বেশি। বিপিসির বিপণন প্রতিষ্ঠানগুলো ছাড়াও সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গা শিল্প থেকে বিশেষায়িত এই জ্বালানি সংগ্রহ করে বিক্রি করে অনেকে। এমন পরিস্থিতিতে চোরাই মার্কেটে তেলের দাম বেড়ে যাওয়ায় এখন স্থানীয় বাজারে ঝুঁকছে ডিলাররা। অনেক বছর ধরে এটা চলে আসছে, এটা এই অবৈধ কাজ থেকে সবাই এখন অনেকটা বৈধ মনে করে এই কাজটা করে। বাট যারা এই অবৈধ কাজগুলো করে তাদের অবশ্যই আমাদের লিস্ট আছে, আমাদের কাছে আছে, এবং আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি এই ধরনের যারা অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বিশেষায়িত এই তেল সংগ্রহ করে ট্যাঙ্কারে করে দেশি বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ করে বেশ কিছু প্রতিষ্ঠান। তবে তেল মজুত করার মতো অসাধু কর্মকাণ্ড নজরদারির আওতায় আনার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জে এলপিজি সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ক্রেতাদের অভিযোগ, ডিলার আর খুচরা বিক্রেতাদের একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও বিক্রেতাদের দাবি চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। হবিগঞ্জে যেন হাওয়ায় মিলিয়ে গেছে গ্যাস সিলিন্ডার। ক্রেতার দৌড়ঝাঁপ, ক্ষোভ আর চরম ভোগান্তি দিন দিন বাড়ছে। যেসব দোকানে আগে প্রতিদিন 50 থেকে 60টি সিলিন্ডার বিক্রি হতো, এখন সেখানে মিলছে না 8 থেকে 10টিও। সরকার 12 কেজি এলপিজির দাম ঠিক করেছে 1341 টাকা, কিন্তু বাজারে সেই দাম কেবল কাগজেই। 1600 থেকে 1800 টাকায়ও গ্যাস মেলে না। সংকট কাজে লাগিয়ে অনেকে সিলিন্ডার বিক্রি করছে 1900 থেকে 2100 টাকায়। যে জনগণে টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না। অনেকের গ্যাসের স্টক আছে, কিন্তু তারা দাম বাড়াইছে সিন্ডিকেট কইরা। গ্যাস আনতে গেলে দেখা যায় যে গ্যাসের প্রচুর দাম, এখানে মানুষ হিমশিম খাচ্ছে, ভুক্তভোগী তো সাধারণ জনগণ। অন্যদিকে বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে গ্যাস বেশি দামে কেনায় বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। প্রত্যেকটা গ্যাসই কোনো ডিলার আমরা দেয় না। ডিলার যদি আমরা না দেয় তাহলে আমরা খুচরা পর্যায়ে আমরা যে জনগণ আছে এদের কাছে আমরা পৌঁছাবো কি করে? ডিলার করতে তারা হইতেছে যে মাল খুব কম পাইতেছে, সরবরাহ কম হইতেছে, তারা মাল দিতেছেন না। যদিও জেলা প্রশাসন বলছে দেশে পর্যাপ্ত এলপিজির মজুদ আছে, তবুও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে একটি চক্র। সিলিন্ডারের কথা বলছেন, আসলে এটি বর্তমানে কোনো সংকট নেই। কিছু কিছু মজুদদার এটি দাম বৃদ্ধি করার জন্য অনৈতিকভাবে কিছু সংকট করে থাকে। এর বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সব ধরনের আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলেও ফিরছেন অনেকে, কেউ কেউ আবার রাজধানীও ছাড়ছেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী নিয়ে ঢাকায় ফিরতে বেশ কয়েকটি ট্রেনে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না ট্রেন। সিগন্যাল ত্রুটির কারণেই এই ভোগান্তি বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন মাস্টার। ঈদের আগে যাত্রী চাপ বেশি থাকায় অনেকেই পরিবার নিয়ে ঢাকায় ঈদ করে এখন ঢাকা ছাড়ছেন। এছাড়া নানা প্রয়োজনে রাজধানীতে ঢাকায় মানুষ যাচ্ছেন গ্রামের বাড়িতে। তারা বলছেন ঈদের সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটানোর পর তুলনামূলক কম ভিড় থাকায় এখন স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। এদিকে ঈদের ছুটি প্রায় শেষ হয়ে যাওয়ায় স্বজনদের সাথে ঈদ কাটিয়ে অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। তবে মঙ্গলবার থেকে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় রেলওয়ে। ঈদের পরে যাচ্ছি, ঈদের জাম ছিল, তখন চাপ ছিল, মনে করেন ঈদের পরে একটু ভালো হবো, সুযোগ হবো, এই সুযোগেই দেরি করছে। ঈদের জন্য আমরা বাচ্চাদেরকে 6টার দিকে উঠা নিয়ে এসেছি, এখন বাজে 8:30, 3.5 ঘন্টা যাবত আমরা বসে আছি। কালার লাইট সিস্টেম, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে চলে। তো হঠাৎ করে সকাল 4টা থেকে এটা মানে ত্রুটি দেখা দিয়েছে। ওই ত্রুটির কারণে ট্রেন চলাচলটা একটু বিঘ্নিত হয়েছে এবং এই কারণেই এই বিলম্ব। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায় বেশ কয়েকটি ট্রেন। এছাড়া অনেকে আবার ফিরছেনও রাজধানীতে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল থেকে কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা এবং যাত্রীরা কি বলছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকে যাত্রীর চাপ আমরা দেখেছি। কিছুটা যাত্রীর চাপ রয়েছে যারা ঢাকায় এসেছেন, তারা তো আসছেনই, পাশাপাশি ঢাকার বাইরেও কিন্তু যাচ্ছেন।
একটু জানিয়ে রাখি আপনাকে যে সকাল থেকে 15টি ট্রেনে করে মানুষ আসলে ঢাকায় ফিরেছে ঈদের ছুটি কাটিয়ে, এবং 10টির মতো ট্রেন যেটি আসলে বিলম্বে ঢাকায় এসে পৌঁছেছে। সর্বোচ্চ 3.5 ঘন্টার মতো একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস যেটি আসলে ঢাকায় এসে ফিরেছে, এবং সেটি আবার 3.5 ঘন্টা দেরিও করেছে আমরা দেখেছি। এছাড়া 10টি ট্রেন মোটাদাকে বিলম্বে এসেছে এবং বিলম্বে গিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখলাম যে সিলেটের একটি ট্রেন 11টা 15-তে ছাড়ার কথা, সেই ট্রেনটি মাত্র আসলে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে একজন যাত্রীও রয়েছে, তিনিও ট্রেনের অপেক্ষায় রয়েছেন অনেকক্ষণ ধরে। আমরা একটু তার সঙ্গেই কথা বলবো। কখন আসছেন? ট্রেন কয়টা ছাড়ার কথা? ঠিক ছাড়ার কথা আপনি 11টা 15-তে। আপনি যারা বলছে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দেরি লেটে আসবে, এজন্য আমরা অপেক্ষা করতেছি। ট্রেনের টিকিটটা ঠিক মতো পেয়েছেন কিনা? ট্রেনের টিকিট ঠিক মতো পেয়েছি। ঈদের পরে বাড়ি যাচ্ছেন, পরিবারের সাথে কোথায় ঈদ করেছেন, এখন কেন যাচ্ছি কর্মের জন্য, এখানে কাজ করি, অফিস আছে, ডিউটি আছে, এই জন্য যাচ্ছি। জি, বলছিলেন যে ট্রেনের যেই শিডিউলের যে একটু ঘাটতি হয়েছে আজকের দিনে, সেটির কথাই বলছিলেন যে এই মাত্র আমরা দেখেছি 1 নম্বর প্ল্যাটফর্মে আসলে জয়ন্তিকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি এসেছে। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং ঢাকায় যেসব ট্রেন এসেছে সেগুলো আমরা যতটুকু জানতে পারলাম যে ঢাকার মধ্যেই আসলে সিগন্যালের যে ত্রুটি ছিল, সে কারণে ভোর 4টা থেকে ভোর 6টা পর্যন্ত, অর্থাৎ এই 2 ঘন্টা আসলে বিভিন্ন ক্রসিংয়ে ট্রেনগুলো আটকে থাকে, যে কারণে সেই ট্রেনগুলো আসলে ঢাকায় পৌঁছাতে কিছুটা দেরি হয়, যে কারণে সেই ট্রেনের যাত্রীরা তারা কিন্তু দেরিতে এসেছেন, এবং তারা বলছিলেন যে ঈদের আগে তারা নির্বিঘ্নে গিয়েছিলেন, সময় মতো ট্রেনগুলো ছেড়েছিল। তবে আজকে যেটা দেরি, সেটা আসলে কিছুটা দেরি হলেও তারপরেও তারা আসলে স্বস্তি নিয়ে বা নিরাপদে পৌঁছাতে পেরেছেন, এই স্বস্তিটা তাদের মধ্যে কাটছে। এবং আগামীকালকে যেহেতু অফিস খোলার দিন, আগামীকালকে থেকে যারাই অফিস করবে তারা চলে এসেছে, এবং এরপরে আরও যাত্রীর চাপ বাড়তে পারে বলে আমাদেরকে এখানকার যারা রেলওয়ে কর্মকর্তারা রয়েছে তারা জানিয়েছে। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁওয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। খারাপ খবর আছে, আমাদের ডিসি মহোদয় আমাদের সঙ্গে আর থাকতেছেন না। ওনার পারিবারিক কারণে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমরা সবাই তাকে এখানে চাই, কিন্তু মানুষের পারিবারিক ব্যাপার নিয়ে তো হাত দিতে পারবো না, তাই না? দরকার আল্লাহ তার কাছে দোয়া করবো, যেখানে যাবেন সেখানে উনি ভালো করবেন, এই বিশ্বাস আমার আছে। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি আবারও বলি, আপনাদেরকে কিন্তু আরো শৃঙ্খলা রাখতে হবে। আজকে আমি এখানে কিন্তু এসে আমাদের শৃঙ্খলা দেখিনি, এটা আমি খুব কষ্ট পাইছি। আপনাদের শৃঙ্খলা থাকবে না কেন? প্রত্যেকটা জিনিস সুন্দর গুছাই করবেন, তাহলে কাজটা ঠিক হবে, নাহলে হবে না। একটা কথা আমাদের মনে রাখতে হয় যে আমাদের জাতি হিসাবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। এখন থেকে বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, আপনার যে ইরান আর আমেরিকা ইসরায়েলে তেলের সাপ্লাই কম, এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুরগাঁতে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিবে, চুয়ালা ভাঙিয়ে দিবে। কেন? দেওয়াকে কি করছে, দিবা যায় না নাকি? তো ভাই তুমি পাম্পটা ভাঙলা কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পাম্প ভাঙবো কেন? মগ আমরা তৈরি করতে দিব না, মগকে আমরা কঠোর হস্তে দমন করবো। রাজধানীর শ্যামলী শিশু মেলায় বিভিন্ন রাইডারে চড়া শিশুদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে উঠেছে ওখানকার পরিবেশ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ঈদের ৩য় দিনে শ্যামলী শিশু মেলায় শিশুদের উপস্থিতি বা ভিড় কেমন দেখছেন, জানাবেন। শ্রাবন্তী, আপনাকে এবং ডিবিসির দর্শককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। টানা 7 দিনের ঈদের ছুটির ঈদের আজকে 3য় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু বিনোদন প্রেমীরা কিন্তু যাওয়া শুরু করেছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু লোকজনের প্রবেশ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শ্যামলী শিশু মেলাতে। এখানে আমরা 10টার পর থেকেই কিন্তু এখানে লোকজন প্রবেশ করতে থাকে। বিভিন্ন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষের কিন্তু উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই উপস্থিতি কিন্তু যদিও আরও বাড়বে। এখনও মোটামুটি বলা যায় অনেক লোক সমাগম ইতোমধ্যে কিন্তু হয়েছে। তো আরও লোক সমাগম বেশি হয় দুপুরের পর থেকে। এখানে ব্যাপক লোক সমাগমের রাত অবধি চলে বিনোদন প্রেমীদের এখানে আনন্দ উচ্ছ্বাস ঈদের
ঈদের যে আনন্দ সেই উচ্ছ্বাস কিন্তু সবার মধ্যে বিরাজ করছে। সারা দেশে মানুষ ঈদের আমেজে কিন্তু মেতেছে। আমরা একটু কথা বলবো যে যারা বিনোদন প্রেমী আসছেন, পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসছেন, তাদের সাথে একটু কথা বলবো। আপনি কোথায় থেকে এসছেন? আমরা এখান থেকে এসেছি, এদেরকে নিয়ে আসছি, বাচ্চাদেরকে খুব ভালো লাগছে। ঠিক আছে, বাস আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক জন এনজয় করতেছে। ধন্যবাদ। তোমার নাম কি? তুমি কার সাথে এসছো? তোমার সাথে আর কে কে এসছে? আমার সাথে ফুফু এসেছে এবং আমার মামা এসেছে। তুমি কি কি করেছো এখানে? বলো। আমি উঠেছি চেইন হুইল ট্রেন আর পাহাড়ে। ট্রেনে উঠছো, তারপর দুটো ট্রেনেছো। কি কি করবা আজকে, আর কি কি করবা এখানে? এখানে আরো আমরা চলবো। ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। শ্রাবন্তী, শুনছিলেন যে আসলে এখানে পরিবার পরিজন সহ তারা বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু এখনো কিছুটা শুরু হয়েছে বলা যায়। তো দুপুরের পরে কিন্তু এই ভিড় আরো বাড়বে এখানে। তো তারা যেমনটি বলছিলেন যে আসলে কর্মব্যস্ত রাজধানী ঢাকায় কিন্তু তারা যে ব্যস্ততার মধ্যে থাকে সেই সময়টুকু হয়ে ওঠে না। ঈদের টানা ছুটি পেয়ে তারা কিন্তু এই আনন্দ উচ্ছ্বাসে কিন্তু মেতেছে। শুধু ঢাকা নয়, ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু বিনোদন প্রেমীরা কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদন স্পট, সেই স্পটগুলোতে কিন্তু তারা আসতে শুরু করেছে। শ্রাবন্তী। অজিত, আপনাকে ধন্যবাদ। ঈদের তৃতীয় দিনের পর্যটকদের পদচারণায় মুখর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং পর্যটকরা কি বলছেন? জি শ্রাবন্তী, আপনি যেটা বলছিলেন যে ঈদের তৃতীয় দিন পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকরা এখানে মিলিত হয়েছে এবং এই যে কুয়াকাটা সমুদ্র সৈকত দীর্ঘ 30টি দিন রমজান শেষে যে আজকে এবং গতকালকে এখানে কিন্তু পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। আমি যদি আপনাদেরকে বলে রাখি যে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায় এবং এখানের যে পর্যটকদের আগমনে এখানের হোটেল মোটেল এবং এখানের যে ব্যবসায়ীরা তারা কিন্তু এখন তাদের যে প্রাণ সেটা কিন্তু তারা ফিরে পেয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে এখানের যে পর্যটকরা তারা কিন্তু এখানে গোসল করছেন এবং এখানে তারা তাদের যে আনন্দ উল্লাস পরিবারের সাথে সেটা কিন্তু তারা করছেন। আমরা দেখছি যে এখানের পর্যটকরা গোসল করছেন এবং এখানে তারা তাদের প্রিয়জনদের সাথে ছবি তুলছেন এবং ফ্রেমে তারা কিন্তু বন্দী হচ্ছেন। আমরা যদি এখানে একজন আগত পর্যটকের সাথে যদি একটু কথা বলি। জি আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন এবং কুয়াকাটা কেমন লাগছে আপনার কাছে? খুলনা থেকে আসছি। কুয়াকাটা অনেক সুন্দর। আমরা ফ্যামিলি সহ ঘুরতে আসছি কুয়াকাটা। এখন বর্তমানে এই সিজনটা ঈদের ছুটি পেয়ে আমাদের খুব আনন্দ লাগছে এবং আমরা অনেক উচ্ছ্বাসিত। জি, আমরা শুনছিলাম এখানের যিনি খুলনা থেকে এসেছেন, এখানে কিন্তু আসলে এই কুয়াকাটা সমুদ্র সৈকত পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু এখানে পর্যটকদের কিন্তু আনাগোনা বেড়েছে এবং এখানের পাশাপাশি যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সঠিকভাবে এবং অনেক চাঙ্গা হয়ে উঠেছে। আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে ঘিরে যে ব্যবসা বাণিজ্য এবং এখানে নিরাপত্তার জন্য এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ সহ উপজেলা প্রশাসন তারা কিন্তু জোরদার রয়েছে এবং আমরা দেখছি যে বিভিন্ন সময়ে তারা কিন্তু মাইকিং করছেন এবং ট্যুরিস্ট এবং পর্যটকদের যে নিরাপত্তার জন্য তারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং যে কোনো প্রতারিত হওয়ার আগে তারা কিন্তু এখানে তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য তারা কিন্তু বলছেন। শ্রাবন্তী, এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজেটে বিভিন্ন অপ্রয়োজনীয় রাজস্ব ছাড় ও ফাঁকি বন্ধ করতে পারলে বিএনপি সরকারের জনমুখী কর্মসূচি বাস্তবায়ন সম্ভব, এমনটা জানিয়ে আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন এজন্য রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প নেই। তবে কিভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে এসব প্রতিশ্রুত পদক্ষেপের সমন্বয় করা হবে তা এখনও স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তারা। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে ১৫৪টি ভাতা ও সহায়তা কর্মসূচি রয়েছে। এর মধ্যে আবার বিএনপি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যা চলতি অর্থবছর থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে পাইলট প্রকল্প হিসেবে। বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে এসব প্রকল্প কিভাবে সমন্বয় করা হবে সরকারের দিক থেকে তা এখনো স্পষ্ট করা হয়নি। সোশ্যাল প্রোটেকশন বা বিভিন্ন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কি কতটুকু করতে পারবেন তার আলোকে হয়তো এগুলোকে সাজানো যেতে পারে এবং সাজাতে হবে।
মধ্যম এবং দীর্ঘমেয়াদে টেকসই ভাবে এই যে বিএনপির যে চমৎকার আইডিয়াগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোকে বাস্তবায়ন করতে হলে আপনার সরকারের রেভিনিউ বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। সিপিডির এক গবেষণা অনুযায়ী বছরে রাজস্ব ফাঁকি ঘটে 2 লাখ কোটি টাকার বেশি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, বাজেটে বিভিন্ন অপ্রয়োজনীয় রাজস্ব ছাড় ও রাজস্ব ফাঁকি বন্ধ করতে পারলে সরকারের এসব কর্মসূচি বাস্তবায়ন কোনো সমস্যাই নয়। আরও অধিক সংখ্যক করদাতাকে কর জালের আওতায় আনা, প্লাস আপনি দেখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন রিপোর্ট আছে যে কর ছাড় যেগুলো আছে এটা কীভাবে যৌক্তিকভাবে কমিয়ে আনা যায়। তাহলে কর জাল যদি বাড়ানো যায় আর করের বেস যদি আপনি এক্সামশন কমিয়ে যদি করা যায়, তাহলে রাজস্ব আহরণ তো অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো ফাইন্যান্স করা সরকারের জন্য কঠিন হবে বলে আমি মনে করি না। সরকারি ব্যয় ব্যবস্থাপনায় বা সরকারি প্রকল্প ব্যবস্থাপনায় যে দুর্নীতি আছে, অনিয়ম আছে, ইনএফিসিয়েন্সি আছে, লিকেজ আছে, সেগুলো যদি কমিয়ে আনতে পারে তাহলে সেখান থেকে যে সাশ্রয় হবে, সেই সাশ্রয়ের মাধ্যমে সেই সেভিংস এর একটা টাকা এই ধরনের ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলোতে ব্যয় করতে পারে। আগামী অর্থবছর থেকে নতুন জনমুখী প্রকল্প বাস্তবায়নে বাজেটে আলাদা বরাদ্দ থাকবে বলে সরকারের তরফে বলা হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।